এই পারবে না, ওই পারবে না। আচ্ছা, আমরা কবে বড় হব বলতো? অনেক দেরি। আমি তো বড় হয়েই গেছি, তাই বুঝি। তুই ওই গাছের পাতাটা ছিঁড়ে আনতে পারবি? পারবো না কেন? তাহলে ছিঁড়ে দেখা, দেখবি। ওইভাবে ছিঁড়লে হবে না ভাই। তুই যদি ডাল দিয়েই ছিঁড়িস তাহলে আর তুই বড় হলি কি করে? শোন নিতাই, তুই আমাকে গাছের পাতা ছিঁড়তে বলেছিস, তা হাত দিয়ে না ডাল দিয়ে, তা তো বলিস নি। আর ডাল দিয়ে গাছের পাতা ছেঁড়ার বুদ্ধিটাও আমার। তা বুদ্ধি কাদের মাথায় থাকে, ছোটদের না বড়দের? তাহলে আমি বড় হলাম না? হ্যাঁ গো মামা বাবু, তুমি খুব বড় হয়ে গেছো। তা মামা বাবু, তোমরা এখানে কি করছো? একটু বেরিয়েছিলাম, আমি আর নিতাই। আচ্ছা গোপাল কাকা, তোমার যে বিপদ হয়েছিল তা তো কেটে গেছে, তাই না? তুই কি করে জানলি? এই কথা তো আমি এখনো কাউকে জানাইনি। আমাকে বড় মা বলেছে, আর কালীতলার মাও বলেছে। বড় মা? কালীতলার মা? হ্যাঁ গো, সেদিন সেদিন যখন তোমরা কাঁদছিলে ঘর ছেড়ে চলে যাবে বলে, সেদিন সেদিন কালীতলার মা আমায় বলেছে সব ঠিক হয়ে যাবে। এটা তুই কি করে জানলি? আমরা কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে চলে যাচ্ছিলাম। আমার সব দেখতে পাই গো। আমার মা যেদিন মারা গেল সেদিন ও আমায় ঘরে চলে যেতে বলেছিল। তোর মা তোকে খুঁজছে। ঘরে গিয়ে শুনলাম আমার মা আমায় সত্যি খুঁজছিল। দেখ নিতাই, আমি এসব কথা বিশ্বাস করি না, তবে এখন কিছু কিছু ঘটনায় বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। আচ্ছা মামা, তুই তোর কাকিকে বলেছিলি সব বিপদ কেটে যাবে? বলেছিলাম তো, আমার মনে এলো তাই বলে দিলাম। কিন্তু কি করে মনে এলো এই কথা? আমার কানের পাশে কে যেন বলল সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভুলের শাস্তি তো পেতেই হবে। চলি গো কাকা, কালীতলায় যাবো তো, আসি গো। গোপাল, ও গোপাল! না, উনি তো ঘরে নেই, বেরিয়েছেন। ও তাই বুঝি? বেশ, আমি না হয় পরেই আসবো। বৌমা, এক গ্লাস জল দিতে পারো? মানে তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি একটু বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। বসবো বলছো? আচ্ছা বেশ, তাহলে একটু বসেই যাই। হ্যাঁ, একটু বসেই যাই। পাটা এবারে টন টন করছে। গোপালের ব্যাপারটা কি হলো জানার জন্য মনটা একেবারে আকুলি বিকুলি করছে। ঠিক এই সময় ও ঘরে নেই। ও
তোমাকে একটা খবর দেওয়া হয়নি। সরমা শ্বশুর ঘরের গাঁ থেকে একজন আমাদের গাঁয়ে এসছেন। তার মুখেই শুনলাম সরমা খুব শিগগিরই আমাদের এখানে আসবে। সে কি সরমা হঠাৎ এখানে আসছে? ও তো পুজোর সময় আসে। ও নারায়ণ, আবার কোনো বিপদ হলো না তো? তুমি তো ভয় পাচ্ছ কেন? হয়তো সরমার মন আমাদের জন্য কেমন করছে, সেই জন্যই হয়তো জামাইকেও বলেছে। আর জামাইও নিশ্চয়ই সেই জন্যই হয়তো। আর কত হয়তো বলবি বাবা? তোরই হয়তো শুনে মনে হচ্ছে তুইও খুব চিন্তায় পড়েছিস। আমি আপনার কথায় সন্তুষ্ট হতে পারছি না নায়েব মশাই। আপনি বলছেন মন্দির সংস্কারের কাজ প্রতি বছর সময় মতোই হয়ে থাকে, অথচ এক বর্ষাতেই তা ধুয়ে যায়। এই কিরকম সংস্কারের কাজ নায়েব মশাই? রানীমা, প্রকৃতিকে অস্বীকার করব কেমন করে? প্রতি বছরই বর্ষা আসে, রং ধুয়ে মুছে যায়। তবে ওই ভাদ্র আশ্বিনের পর আপনি যখন পুজোর আগে আবার এখানে আসবেন, আপনি দেখবেন আবার একেবারে মন্দির ঝকঝক করছে, সব পরিষ্কার। আপনি ভুলে যাচ্ছেন নায়েব মশাই, আমি নাটোরের রাজপ্রাসাদে থাকি, কোনো মাটির বাড়িতে থাকি না। ছি ছি ছি, এ কথা ভাবাও আমার পক্ষে পাপ। আপনি নাটোরের রানী, আপনি রাজপ্রাসাদ ছেড়ে মাটির বাড়িতে কেন থাকবেন? আমি তো স্বপ্নেও এমন কথা ভাবার দুঃসাহস করব না। আমার কথাটাকে শেষ করতে দিন নায়েব মশাই। নির্মাণ একবার সংস্কার করলে অন্তত 3টি বর্ষাতে তার কোনো ক্ষয়ক্ষতি হয় না। প্রয়োজন নেই বছর বছর সংস্কার করার। অথচ মন্দিরের তহবিল থেকে প্রতি বছর এর জন্য অর্থ ব্যয় হচ্ছে, যা কোনো কাজেই আসছে না। এই মরেছে, এদের কি সব ব্যাপারে একটু বেশি বোঝে? কি করে যে সামাল দিই? কোথায় এসে মায়ের পুজো দিয়ে দুদিন দ্বারকা নদীর হাওয়া খেয়ে নাটোরে ফিরে যাবে, তা না, এ তো আচ্ছাই গেড়ে পড়লাম। নায়েব মশাই, আগে আমার মনে হচ্ছে মন্দিরের তহবিলে যে অর্থ ব্যবহার করা হচ্ছে তা ঠিক মতো কাজে লাগছে না। আপনি এই বিষয়ে একটু যত্ন নিন, তা না হলে আমাকে এর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ইস, ভাইটির মুখ একেবারে শুকিয়ে গেছে গো, নিশ্চয়ই চিন্তায় চিন্তায়। কিন্তু ভাই, আমি তোমার উপর ভীষণ রাগ করেছি। কত বলে কয়ে তোমার জমিটা ছাড়াবার জন্য পয়সার বন্দোবস্ত করে দিলাম, আর তুই সে টাকা না নিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিলে। জমি ছাড়াবার আর দরকার হবে না গো উপেন দাদা। কেন? অতটা জমি তুমি মহাজনকে ছেড়ে দিলে? না গো, নিজের মাকে যে দুবেলা মুখে খাবার তুলে দিচ্ছে তাকে মহাজনের কাছে ছেড়ে দেব? অতটা বোকা আমি নই গো। তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না ভাইটি। পয়সা আমি পেয়ে গেছি, আর তাই দিয়ে আজ মহাজনের কাছ থেকে জমি ছাড়িয়েও এনেছি গো। ও, পয়সা তুমি পেয়ে গেছো? খুব ভালো, খুব ভালো। কিন্তু পয়সা তুমি পেলে কোত্থেকে? মা তারা দিয়েছেন গো। তো তোমরা কোনো খবর না দিয়ে বৌমা, ওগো শুনছো? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কে কে এসছে। আপনি এত ব্যস্ত হবেন না মা, সরমা এখানে অনেকদিন ধরেই আসতে চাইছিল। বলছিল মা বাবা দাদা বৌদিকে কতদিন দেখিনি, তাই নিয়ে এলাম। তারপর হঠাৎ ওই কাজের ফুরসত পেয়ে গেলাম,
তাই আর ওই খবর দেওয়ার সময় পাইনি। থাক 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 বাবা থাক, আয় মা আয় আয় আয়। আরে আরে তোমরা এসে গেছো? থাক 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 বাবা, এতদিন বাদে মনে পড়লো বুড়ো শ্বশুর শাশুড়িকে। আয় মা আয়, আয় কাছে আয়। কতদিন তোকে দেখিনি, ভেবেছিলাম মরার আগে আর বোধহয় তোকে দেখতেই পাবো না। ছি বাবা, এতদিন পরে এলাম আর তুমি আমায় এই কথা বলছো? সত্যি বাবু, তোমার কথার কোনো ছিঁড়ি ছাড় নেই, যেমন সেমন কথা। এসো বাবা, এসো 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 এসো। এতটা পথ, অনেক ধকল গেছে। বসো বাবা, বসো বসো। পাখা সরমা, কতদিন বাদে এলে। মা যখন ডাকছিলেন আমি তো বুঝতেই পারিনি। দিদি, দিদি তুই এসে গেছিস? তুই কতদিন দেখিনি। দিদি তুই এসে গেছিস? ভাই, একি একি দশা তোর। তুই এসে গেছিস, এবার সব ঠিক হয়ে যাবে। ওঠ ওঠ বাবা ওঠ। হচ্ছে দশা হয়েছিল সে তোকে পরে বলবো। যা বাবা, ঘরে যা। আপনার সঙ্গে যিনি এসেছেন তার পরিচয় তো পেলাম না নায়েব মশাই। হ্যাঁ, আসলে আপনি এত মনোযোগ দিয়ে ওই হিসেবপত্র দেখছেন, তাই সাহস করে আমি মুখ ফুটে বলতে পারিনি। আসলে ও আমার ও আমার কেউ না, সেরেস্তার কর্মচারী আর কি। এই সমস্ত মন্দিরের হিসেবের খাতা, খাজনার খাতা ওই দেখাশোনা করে। বড় সৎ আর খুব বিনয়ী ছেলে, বড় ভালো ছেলে। এই যাও, রানীমাকে প্রণাম করো। থাক থাক, এতটা বিনয়ী হওয়ার কোনো প্রয়োজন নেই। বিনয়ী কেন বলছেন রানীমা? আপনি আমার প্রভুপত্নী, গুরুজন, আর গুরুজনদের মান্যি করাই তো আমাদের ধর্ম। বললাম না, বড় ভালো ছেলে। তা তোমার নামটা কি? রাখো হরি ঘোষ। আপনি তো এখানকার নায়েব মশাই। আগে প্রজাদের খাজনা আদায়, আয় ব্যয় এই সমস্ত দেখা আপনার কাজ। তা হঠাৎ আপনি নতুন কর্মচারী বহাল করলেন কেন? আপনি কি একা সমস্ত দায়িত্ব সামলাতে পারছেন না নায়েব মশাই? না 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 না, দায়িত্ব কেন সামলাতে পারবো না? আর দায়িত্ব সামলাতে যদি নাই পারতাম রানীমা, তাহলে নিজেই চাকরিটা ছেড়ে দিয়ে চলে যেতাম। এই একটা গুরু দায়িত্ব থেকে একেবারে বসে বসে বেতন নেওয়া তো উচিত নয়। আর তাছাড়া রানীমা, রাখহরিকে আমি কিন্তু বহাল করিনি, ওকে বহাল করেছেন স্বয়ং মৈত্র মশাই। মৈত্র মশাই? হ্যাঁ বলো। হ্যাঁ, মৈত্রমশাই যদি আমাকে সেদিন দয়া না করতেন, তাহলে এতদিনে আমার শরীর না খেয়ে খেয়ে শেষ হয়ে যেত। গায়ের ভিটেমাটি সব হারিয়ে তারা মায়ের মন্দিরে পড়েছিলাম মরার মতো। মৈত্রমশাইয়ের পায়ের ছোঁয়া না পেলে এতদিনে আমার যে সে কি করুণ অবস্থা। এই দেখো, তুমি আবার কাঁদছো কেন? দেখো, তোমার মাথার উপরে স্বয়ং রানীমা রয়েছেন, হ্যাঁ রাজাবাবু রয়েছেন, তোমার ভাবনা কিসের? বললাম না, বড় ভালো ছেলে। একটু বেশি ভালো ছেলে।
তুমি এখন আসতে পারো রাখরি। তোমার আর এখানে কোনো প্রয়োজন নেই। যথা আজ্ঞা রানীমা। আসি যা। নায়েব মশাই, যাও। ও কি তুই তুই কাঁদছিস কেন মা? কি হয়েছে সরমা, কাঁদছো কেন? ও বুঝেছি, জামাই চলে যাবেন বলেছে তাই। ধুর বোকা, এর জন্য কেউ কাঁদে? আরে ও তো তোকে নিতে আসবে, তখন কটা দিন থেকে তোকে নিয়ে যাবে। কি নিখিল, আমার এই কথাটা রাখবে তো? নিশ্চয়ই, সবকিছু ঠিকঠাক থাকলে আমি অবশ্যই কটা দিন থেকে যাব। তাহলে তুমি বসো, আমি মিঠাইটা নিয়ে আসি। আসুন। তবে আমারও একটা আবদার আছে আপনাদের কাছে। আপনাদের আমাদের ওখানেও যেতে হবে। আমি নিজে এসে নেমন্তন্ন করে গেলাম। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। তুমি বসো, আমি আসছি। তা বেআই বেয়ান কেমন আছেন বাবা? তাদেরও তো অনেক দিন দেখিনি। ভগবানের কৃপায় ওনারা ভালোই আছেন। আসলে সরমাই তো সবসময় ওদের সাথে ছায়ার মতো থাকে, আমি আর সময় পাই কতটুকু। তা তো বটে, তবে আমার মতো লক্ষ্মীমন্তী মেয়ে খুব কম ঘরেই আছে। তা ঠিক। আমি তাহলে এখন আসি। আসি মানে? তুমি তুমি আমাদের সাথে দুপুরে খাবে না? তাছাড়া নারায়ণ যে মিঠাই আনতে গেল। আমার হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল বাবা, আমাকে এখনই যেতেই হবে। এত দূর থেকে এসে একদিনই সবকিছু বুঝে ওঠা সম্ভব নয়। সবকিছু বুঝতে গেলে অনেক সময় লাগে। সত্যিই কোনো সমস্যা আছে কি না? আপনি আপনি বুদ্ধিমান ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি নায়েব মশাই। আশা করি আমার কথা বুঝতে আপনার কোনো অসুবিধে হচ্ছে না। সে আর বলতে, আপনি ঠাড়ে ঠোড়ে আমাকে কি বোঝাতে চাইছেন সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। নায়েব মশাই, হ্যাঁ হ্যাঁ রানীমা, আমি আপনার কথা একেবারে পরিষ্কার বুঝতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। রানীমা, একটা কথা মনে রাখবেন, যতদিন আমি নায়েবের দায়িত্বে আছি আপনাকে কোনো কিছু বুঝতেই দেব না। আমার প্রতি অভিযোগ করবার কোনো কারণই খুঁজে পাবেন না, সব পরিষ্কার। আমিও তো তাই চাই নায়েব মশাই, মন্দিরের কাজ শুদ্ধতার সঙ্গে হোক। নিশ্চয়ই। আচ্ছা নায়েব মশাই, আগে কই আপনি আমাকে রামচরণের খুনের ব্যাপারে কিছু বললেন না তো? নতুন করে আর কি খবর দেব রানীমা? পত্র মারফত আমি তো সবই মৈত্রমশাইকে জানিয়েছি, আপনিও তা জেনেছেন নিশ্চয়ই। রামচরণের খুনের ব্যাপারে আপনি যতটুকু জানেন আমিও ঠিক ততটুকুই জানি। রামচরণ বড় ভালো মানুষ ছিল, ওকে যে এমনি করে হঠাৎ চলে যেতে হবে এ আমি ভাবতেও পারিনি। এভাবে যে ওর মরণ হবে এ চিন্তাও করতে পারিনি। রামচরণের কথা ভাবলেই
আমি আর বলতে পারছি না রানীমা। রানীমা, সবই তারা মায়ের ইচ্ছে, তিনি যা করেন তাই হয়। আপনার শরীরের এমন অবস্থা, আর আপনি বলছেন কিনা তেমন কিছু হয়নি? আমি বরং কবরেজ মশাইকে। না না না, ব্যস্ত হওয়ার কিছু নেই। এখন আমি বেশ সুস্থ বোধ করছি। তোমরা কেমন আছো সব্বানন্দ? তারা মায়ের কৃপায় একরকম আছি দাদা। তা আপনাকে আজকাল এখানে দেখি না বড়। আমার শরীরের যা অবস্থা, তাতে এখন আর আমি কারো সঙ্গে দেখা করতে পারি না, বরং আমাকেই কেউ কেউ দেখতে আসে। তা আপনি গিয়েছিলেন কোথায়? হাটে হাটে যাচ্ছিলাম কিছু আনাজপত্র কিনতে। তুমি হাটে যাচ্ছিলে কেন? নারায়ণ দাদা ঘরে ছিল না? নারায়ণ দাদাকে বলতে পারতে। না রে বাবা, নারায়ণ তো মাঠে কাজ করছে। আসলে অনেক দিন পর সরমা শ্বশুর ঘর থেকে এসেছে, তাই ভাবলাম। বুঝেছি, মেজা মেয়েকে ভালো মন্দ খাওয়ানোর জন্য একটু হাটে গিয়েছিলে। ওই আর কি, কিন্তু জামাইকে আর স্বাদ করে খাওয়ানো আর হলো কই? কেন, কি হয়েছে? আর বলো না, জামাই মেয়েকে দিয়েই তড়িঘড়ি করে চলে গেল। বলল কি একটা কাজ রূপ পড়ে গেছে তার। শর্মা কদিন থাকবে জেঠু? এই তো সবে এলো, তো তুই একদিন সময় করে আয় না। শর্মাও তো তোকে কতদিন দেখেনি। মাকে বলে যাব এক সময়। জানো, বাবা আমায় ওইভাবে বসে থাকতে দেখে বলল, জেঠু এমন করে বসে থাকলে রোদ্দুর লেগে তোমার আরো কষ্ট হবে। কাছেই তো আমাদের ঘর, চলো গিয়ে একটু জিরিয়ে নেবে। তারপর আমায় ধরে ধরে নিয়ে এলো। কত দয়া, কত মায়া ওর ওইটুকু শরীরে। বাবা আমার ওই রকমই। তোমাদের বড় সৌভাগ্য যে বাবার মতো ছেলে পেয়েছো। আমিও তো সন্তানের বাবা। আমি জানি বাবার মতো ছেলে সবার ভাগ্যে হয় না। না, মনে সুখে চিব। কি ফল এটা? বিষ ফল। বেশ জোরালো একটা কামড় দাও, তাও দেখবে মুখ থেকে আর বাংলা ভাষা বেরোচ্ছে না, গো গো শব্দ বেরোচ্ছে। নাম জিজ্ঞেস করলো গো, ধাম জিজ্ঞেস করলো গো, আর তারপর হাত পা চেতিয়ে ঢেড়াস। তারপর তারপর আর কি? বলো হরি হরি বল। কিন্তু উপেন দাদা, তুমি আমায় মারতে চাইছো কেন? হ্যাঁ, তারও একটা কারণ আছে। কিছু কিছু মানুষ এই জগতে আছে যারা মুখেই বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। তুমিও সেই দলেরই একজন মানুষ। তা এই দলের মানুষগুলো যত কমে তত খাবার বাঁচে, আর তাতে দুটো গরিব মানুষের পেট ভরে। আমি বুঝতে পারছি দাদা, তুমি আমায় মিষ্টি কথার ছুরি মারছো। তোমার বাপের ভাগ্যি ভালো যে কথার ছুরি মেরেছি, আসল ছুরি মারিনি।
আমি কি এমন দোষ করলাম বলো? না 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 না, তুমি কি দোষ করবে? তুমি কোনো দোষ করনি। সাহেব এমনি এমনি ওই গালাগালির মালা আমায় গলায় পরিয়ে দিল। এই তোমার উপর ভরসা করে আজ আমার এই অবস্থা। আমায় একটু জল দেবে? পারুল, ও পারুল, একটু জল দিয়ে যা তো মা। শোনো অনন্ত, তুমি আমায় বিপদে ফেলেছ, তুমি উদ্ধার করবে। আমি তোমায় কি বিপদে ফেললাম বলো? আমার কথায় যদি কেউ রাজি না হয় তাহলে আমি কি করতে পারি? রাজি করানোটাই তোমার কাজ ছিল। যার সময় কত কথা, যে গোপালকে আমি একবার বললে সে আর না করতে পারবে না। বাবা, জল। জল লাগবে না, যা। এই তো জল চাইলে, এখন বলছো লাগবে না। বলছি লাগবে না, তুই যা। অপাত্রে জল ঢালবো? জল আনতে কষ্ট হয় না? যাকে তাকে সে জল আমি বিলিয়ে দেবো? যা যা, তুই যা। তুমি আমায় জল দেবে না, দিও না, কিন্তু তোমায় আমি বলছি, তুমি শুধু আমায় এক বুদ্ধি দাও। দেখবে তুমি আমায় যা বলবে আমি প্রাণ দিয়ে সেই কাজ করে দেবো। করে দেবে? হুম। পারুল, জলটা দিয়ে যা। আর একটু জল হবে না, আগে আমার কাজ হবে, তারপর ঘটি ঘটি জল আমি তোমায় খাওয়াবো। পারুল, তুই যা, এখন যা। শোনো অনন্ত, সাহেবকে খুশি করার একটাই রাস্তা, ভালো মেয়ে মানুষ আছে তোমার হাতে? বিশ্বাস। হ্যাঁ, আমি আপনাদের নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে আপনারা খুবই প্রভু ভক্ত। কি জানেন, গরু যখন ঘাস খায় তখন ঘাস খেতে খেতে সেও মাঝে মাঝে মাথাটা আকাশের দিকে তুলে তাকায়। কেন বলুন তো? দেখে নেয় ওপরে মেঘ জমে আছে কিনা, মাথায় বাজ পড়তে পারে কিনা। কিন্তু এমন এমন মানুষ আছে যারা সেটাও দেখেন না। বাজটা কিন্তু তাদের মাথাতেই পড়ে। আগে নায়ব মশাই, আপনার কথার মানেটা তো ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? ঘরে যান, ঘরে গিয়ে তাকিয়ায় মাথা রেখে ওপর দিকে তাকিয়ে ভাবুন, দেখবেন সব জলের মতো পরিষ্কার। রানীমা আপনাদের কুশল জিজ্ঞেস করলেন, কাজকর্মের খবর নিলেন, তারপর আর কোনো কথা হয়নি, তাই তো? আগে ঠিক বলেছেন আপনি, আর কোনো কথাই আমাদের হয়নি। বাহ, চমৎকার। রানীমা কুশল জিজ্ঞেস করলেন, আপনারাও উত্তর দিলেন, তারপর রানীমাও বোবা হয়ে গেলেন, আপনারাও বোবা হয়ে গেলেন, তাই তো? না না না, তা কেন হবে, তা কেন হবে? কথা তো হয়েছিল। ও কথা হয়েছে? কি কথা হয়েছে আমি সেটাই জিজ্ঞেস করছি। আগে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। কি হে ভরসা, আজ তোমার কি মনে পড়ছে? না, আমিও কিছু মনে করতে পারছি না। আসলে কথাগুলো এতই সাধারণ ছিল যে কিছুই আর মনে নেই। সাধারণ কথাগুলো মনে করবার চেষ্টা করুন, মনে পড়লে ভালো, না পড়লে আরো ভালো। সবকিছু কেমন অবাক লাগে, সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হয়।
কি গো? সত্যি বলতো, আমরা কি ভাবতে পেরেছিলাম বাঁচাতে পারবো আমাদের এই ঘরটাকে? সত্যি যদি তোর দাদা ঠিক ওই সময় না এসে পড়তেন, যদি পয়সাগুলো না তুলে দিতেন তোর হাতে, তাহলে হয়তো এতক্ষণে আমরা পথেই বসে থাকতাম। আমি কিন্তু এক মুহূর্তের জন্য মন থেকে বিশ্বাস হারাইনি গো। কষ্টে আমার বুক ফেটে যাচ্ছিল, তবু আমি জানতাম মা তারা ঠিক সহায় হবেন। কিন্তু তুমি বিশ্বাস রাখতে পারোনি, সন্দেহ ছিল তোমার মনে। অমন সন্দেহ করো না গো, শুধু মাকে মন দিয়ে ডেকে যাও, দেখবে মা ঠিক সাড়া দেবেন। তুই ঠিক বলেছিস, আমি ভুল করেছিলাম, সন্দেহ ছিল আমার মনে, আমি বড় অধৈর্য হয়ে পড়েছিলাম। আসলে তখন একটার পর একটা চেষ্টা আমার বিফলে যাচ্ছিল, আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। অমন করো না গো তুমি, আর কোনো চিন্তা করো না। দেখো, আমরা আমাদের ঘরেই আছি, মা তারার আশীর্বাদে সব ঠিক হয়ে গেছে। সত্যি মা তারার অশেষ কৃপা। তবে জানিস বাসন্তী, আরো একজনের কথা আমার স্বীকার করতেই হবে। সেও তোর মতোই আমাকে বিশ্বাস রাখতে বলেছিল। কার কথা বলছো গো তুমি? বুঝতে পারলি না তোরে? আমি বামার কথা বলছি রে। বামা, সেও বলেছিল তার বড় মায়ের উপর ভরসা রাখতে। তারামাই হলেন বামার বড় মা। তারাপীঠে গিয়ে যা দেখলাম, যা বুঝলাম, তাতে তো আমার চিন্তা আরো অনেক বেশি বেড়ে গেল। কেন নারিমা, সেরকম কোনো বিষয় কি আপনার চোখে ধরা পড়েছে? সেরকম অনেক বিষয় আমার নজরে এসেছে, কিন্তু কিছুই ধরা পড়েনি। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না রানীমা। সত্যি কথাটা এতটাই অদ্ভুত যে সহজ করে কিছুই বোঝা যায় না। আপনি খুব ঠিক কথা বলেছিলেন মৈত্রমশাই। নায়েব মশাই ব্যক্তিটি অত্যন্ত চালাক। মন্দিরের রক্ষণাবেক্ষণ, প্রজাদের খাজনা, তহবিলের অর্থ, এই সমস্তর মধ্যেই আমি একটা প্রচ্ছন্ন গোলমাল দেখতে পাচ্ছি। প্রচ্ছন্ন গোলমাল? রানীমা, আপনি যা বললেন তা আমার কাছে পরিষ্কার হলো না। আপনি যদি বিষয়টা আমাকে একটু খুলে বলেন। কি আর বলবো মৈত্রমশাই, বিষয়টা আমার কাছে হাস্যকর বলে মনে হচ্ছে। মন্দির ইমারতের রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর তহবিল থেকে
যথেচ্ছাভাবে অর্থ ব্যয় করা হচ্ছে, অথচ এক বর্ষা যেতে না যেতেই আবার রক্ষণাবেক্ষণের জন্য অর্থের প্রয়োজন হয়ে পড়ছে। রাতারাতি পুরনো হিসেব বদলে নতুন করে লেখা হচ্ছে, আর সেই সমস্ত হিসেবে রয়েছে কারচুপি। এসবের মানে কি মৈত্রমশাই? নায়েব মশাইকে তো দেখে আমার মনে হলো উনি ওখানকার অঘোষিত শাসক হয়ে উঠেছেন। বুঝতে পেরেছি রানীমা, সবকিছুই নায়েব মশাইয়ের ওপর বর্তায়। তা আপনি ওর কাছে কোনো জবাবদিহি চাননি? চেয়েছিলাম, তবে ওনার উত্তর শুনে আমার মনে হলো আমি আসার আগেই উনি সমস্ত জবাব তৈরি করে রেখেছিলেন। বুঝলাম রানীমা, সব কিছু আড়াল করে একটা চরম অরাজকতা চলছে ওখানে। বাবা, সঙ্গে যে আমাদের ছোট্ট বামাও আছে। আমি আর এখন ছোট্ট নই গো কাকি, আমি বড় হয়ে গেছি। হ্যাঁ রে বাসন্তী, আমাদের বাবা বিরাট বড় হয়ে গেছে, একেবারে ওর বাবার মতো। তাহলে তো ওকে এখন শুধু বামা বলা যাবে না, হয় বামা বাবু বলতে হবে, নয়তো বামা দাদা বলতে হবে। কি নামে ডাকলে তুমি খুশি হবে? যে নামেই ডাকো না কেন, কিন্তু তোমার ডাকে সাড়া দেব তো আমি। যেমন তাকে কেউ মা তারা বলে, কেউ বা বলে মা ভবানী। আমি তাকে বড় মা বলে ডাকি, কিন্তু সাড়া দেয় তো সেই। খালি পাকা পাকা কথা। দেখ না বাসন্তী, মাঝে মাঝে বাবা এমন কথা বলে না, আমি তার কোনো মাথা মুন্ডু বুঝতে পারি না। না দিদি, বামা পাকা পাকা কথা বলেনি। ও যা বলেছে তা অনেক জ্ঞানী মানুষও বলতে পারেন না। ওর কথার মর্ম আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি। মাকে যে নামেই ডাকো না কেন, তিনি যদি সাড়া দেব মনে করেন, তাহলে মানুষকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। তোদের ঘর জমি নিয়ে যে সমস্যা হয়েছিল, তার কি হলো? মিটে গেছে, সব ঠিক হয়ে গেছে, তাই না গো কাকি? হ্যাঁ গো দিদি, আমরা আশ্চর্যভাবে রক্ষা পেয়েছি। সেই খবর আর তোর শরীরের খবর নিতেই তো আমার আশা। আমার বাবা তোদের বিপদের কথা শুনে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। তার হাতেও তো তেমন কোনো পয়সা নেই। শেষ পর্যন্ত তিনি মুলুটির জমিদারের ঘরে গিয়েছিলেন। আসলে তিনি তো ওনার যজমান, কিন্তু সেখানে গিয়েও শুনলেন জমিদার মশাই হাওয়া বদল করতে পশ্চিমে গেছেন। বড় চিন্তায় পড়ে গিয়েছিলেন। বাবা কি বলেছে জানো কাকি? যদি দরকার পড়ে আমাদের দক্ষিণের জমি বেচে দেবে। আবার তুই বড়দের মতো পাকা পাকা কথা বলছিস? রাগ হয়েছে বাবু। দিদি, ওকে থামিয়ে দিলে কেন? ওই তো প্রথম বলেছিল আমাদের সব বিপদ কেটে যাবে মা তারার নাম করলে। আজ সত্যি আমাদের বিপদ কেটে গেছে দিদি। কিন্তু কি এমন হলো যে যেদিন আমরা ঘর ছেড়ে চলে যাচ্ছিলাম, হঠাৎই
আমার এক মামাতো দাদা এলো। নে নিয়ে এটা নে, আমাকে দায়িত্ব থেকে মুক্তি দে। উফ, এবার একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। বলল আমার বাপের ঘরের জমি জমিদার মশাই নিয়ে নিয়েছেন, তার বদলে অনেক টাকাও দিয়েছেন। সেই টাকারই কিছু অংশ আমার আর আমার বোনের ভাগে পড়েছে। সেই টাকাই দাদা দিয়ে গেল, আর তা দিয়েই বাঁচল আমাদের জমি, আমাদের ঘর। আশ্চর্য, মা তারার কি অপূর্ব খেলা। তার থেকেও আশ্চর্য কি জানো দিদি, এই খেলাটা যে ঘটবে বামা তা আগে থেকেই জানতো। না না, ও ও এসব কিছু বুঝে বলেনি, ও এমনি কথার কথা বলেছিল। যা ঘটে গেছে, ওইটুকু ছেলে ও কি করে বুঝবে কাল কি হবে? না দিদি, বামাকে তুমি হয়তো সাধারণ চোখে দেখো, তুমি তাকে রোজ দেখছো, ও তো তোমারই ছেলে, তাই তোমার চোখে বামা খুবই সাধারণ। কিন্তু বামা ছোট হলেও ও কিন্তু অসাধারণ। আমি সাধারণই। আবার তুই বড়দের মতো কথা বলছিস? বারে, তোমরা যখন নিজেদের মধ্যে ছোটদের নিয়ে কথা বলো, তখনও ছোটরা কথা বলতে পারবে না? বড্ড পাকা পাকা কথা হয়েছে তোর। এটা কিন্তু দিদি বামার প্রশ্নের উত্তর নয়। আসলে বামার প্রশ্নের কোনো উত্তরই নেই তোমার। কি উত্তর দিই বলতো? বামার প্রশ্নটা এতটাই সঠিক যে তার উত্তর আমাদের বড়দের কাছেও নেই। এতেও কি প্রমাণ হয় না বামা সত্যিই অসাধারণ? না কাকি, তুমি ভুল করছো। আমি অসাধারণ নই, অসাধারণ তো আমার বড় মা।